এনজাইম ইন্ডাকশন আর এনজাইম ইনহিবিশন এর কারণে যে ড্রাগ ইন্টারাকশন হয়, ওর মধ্যে কোনো কনফিউশন আছে তোমাদের? তো বারবার পড়বে তাহলেই বুঝবে। এনজাইম ইন্ডাকশন কোন এনজাইমটাকে বোঝাচ্ছে? যে এনজাইম দিয়ে আমাদের ড্রাগটা মেটাবলিজম হয়, ড্রাগ মেটাবলাইজিং এনজাইম, মেইনলি সাইটোক্রোম P450। কিছু কিছু ড্রাগ এই সাইটোক্রোম P450 সিনথেসিসটাকে বাড়িয়ে দেয়, যার কারণে যে ড্রাগটা এই ইন্ডাকশনটা করলো তার নিজের মেটাবলিজমটা বেড়ে যায়, অ্যাজ ওয়েল এজ তার সাথে যে কো অ্যাডমিনিস্টার্ড ড্রাগ, সেকেন্ড একটা ড্রাগ দিব, তার মেটাবলিজমও বেড়ে যাবে, যার কারণে আমরা ডিজায়ার্ড থেরাপিউটিক কনসেন্ট্রেশনটা পাবো না, ইফেক্টটাও একটু কম পাবো, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। এটাকে বলে এনজাইম ইন্ডাকশন। ড্রাগের নামগুলি মনে রাখতে হবে পরীক্ষার জন্য, প্র্যাকটিক্যাল লাইফেও ক্লিনিক্যাল ওরিয়েন্টেড ভাবে পড়বে যে দুটা ড্রাগ আমি একসাথে দিলাম, এর কি কোনো এনজাইম ইনডিউসিং প্রপার্টি আছে নাকি, অথবা এনজাইম ইনহিবিটিং প্রপার্টিস আছে নাকি। আর কোন ড্রাগ যদি এনজাইম ইনহিবিশন করে তাহলে কি হবে, যে ড্রাগের মেটাবলিজমটা কমে যাবে, আমরা ইফেক্টটা পাবো এক্সাজারেটেড। এই এনজাইম ইন্ডাকশন আর ইনহিবিশনের জন্য যে ড্রাগ ইন্টারাকশন হয় এর অনেকগুলি এক্সাম্পল আছে বুকে, তোমরা টেক্সট বুক থেকে পড়বে। একটা বড় একটা চার্ট আছে ক্যাটজাং এর, যে কোন কোন ড্রাগ এনজাইম ইন্ডাকশন করে, কোন কোন ড্রাগ এনজাইম ইনহিবিশন করে, তার কারণে সেকেন্ড ড্রাগের সাথে তার সেকেন্ড কোন ড্রাগটার সাথে মেইনলি আছে। ড্রাগ এলিমিনেশন আর এক্সক্রিশনের মধ্যে ডিফারেন্সটা কি? ড্রাগ এলিমিনেশন কি কি নিয়ে হয়? মানে ড্রাগ এলিমিনেশন মানে এই যে এক্সক্রিশন এলিমিনেশন দুটো আর এক্সক্রিশন শুধু মানে এই যে এক্সক্রিশন মানে হলো ড্রাগটা আমাদের বডি থেকে এক্সটেরিয়রে চলে যাবে, বডির বাইরে চলে যাবে। আর ইলিমিনেশন মানে হলো ড্রাগটা বায়ো ট্রান্সফরমেশন অ্যাজ ওয়েল এজ এক্সক্রিশন, দুইটা মিলে হবে ড্রাগ ইলিমিনেশন। কারণ আমাদের বডি থেকে যে ড্রাগটা বাইরে বের হবে তার আগে কি করতে হবে, ড্রাগটাকে মেটাবলিক বায়ো ট্রান্সফরমেশন করতে হবে, লিপিড সলিবিলিটিটা কমিয়ে ওয়াটার সলিবল করতে হবে। তো এটাও তো একটা ড্রাগটা এক্সক্রিশনারি প্রসেস। এই জন্য ড্রাগ ইলিমিনেশন বলতে আমরা দুটো বুঝি, বায়ো ট্রান্সফরমেশন অ্যান্ড এক্সক্রিশন, এই দুইটা মিলে ড্রাগ ইলিমিনেশন হয়। আর যখন আমি একটা ড্রাগ ওরালি নিলাম, একই সাথে কিন্তু প্রথমে তো ড্রাগটা ডিসইন্টিগ্রেশন হবে, ডিসলিউশন হবে, অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্পশন হয়ে কিন্তু সাথে সাথে কি হয়, একই সাথে ড্রাগটা মেটাবলিজমও শুরু হবে, তার ফার্মাকোলজিক্যাল ইফেক্টও করবে, এক্সক্রিশনও শুরু হবে। ব্যাপারটা এমন না যে ড্রাগটা প্রথমে এক্সক্রিশন অ্যাবজর্পশন হলো, তার ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা প্রডিউস করলো, প্রডিউস করা শেষ করে এক্সক্রিশন হলো বডি থেকে, মেটাবলিজম হলো, তারপর এক্সক্রিশন হলো। ব্যাপারটা কিন্তু তা না, প্রসেসগুলি সাইমালটেনিয়াসলি শুরু হয়। ড্রাগটা অ্যাবজর্পশনের পর জিআইটি থেকে কি হয়, লিভারে যায় প্রথমে, ওখানে কিছুটা প্রি সিস্টেমিক ইলিমিনেশন হয়, যেটাকে আমরা বলি হেপাটিক ফাস্ট ফাস্ট ইলিমিনেশন। তারপর ওখান থেকে আবার সিস্টেমিক সার্কুলেশনে যাবে, যেহেতু প্রি সিস্টেমিক মানে প্রথমে লিভারে যাওয়ার কারণে কিছুটা মেটাবলিজম হয়ে গেল, আমরা সিস্টেমিক সার্কুলেশনে তার কনসেন্ট্রেশনটা একটু কম পাবো। তারপর কি হলো, সিস্টেমিক সার্কুলেশন থেকে ড্রাগটা ডিস্ট্রিবিউটেড হলো, তার টার্গেট অফ অ্যাকশনে, সাইট অফ অ্যাকশনে ডিস্ট্রিবিউটেড হলো, ওখানে যে সে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট করলো, তারপর কি হয়, ড্রাগটা আবার লিভারে যায়। এই সেকেন্ড টাইম যে লিভারে গেল তার মেইন উদ্দেশ্য হলো ড্রাগটা মেটাবলিজম হবে, বায়ো ট্রান্সফরমেশন হবে। যেভাবে আমি ড্রাগটা ওরালি দেই পেশেন্টকে, ওভাবেই সেটা আমাদের কিডনি দিয়ে এক্সক্রিট হতে পারে না, তার কিছুটা চেঞ্জের দরকার হয়, এই চেঞ্জটাকে বায়ো ট্রান্সফরমেশন বলে। তারপর এই বায়ো ট্রান্সফরমেশনের পর ড্রাগটা যদি মানে বেশি ওয়াটার সলিবল হয় তাহলে কিডনি দিয়ে এক্সক্রিটেড হবে, যদি ওয়াটার সলিবিলিটিটা কমতে না পারে তাহলে কি হবে, এটা আবার লিভারের বাইল দিয়ে এক্সক্রিটেড হবে স্টুলের সাহায্যে। আর আদার রুটস কি, আদার রুটস এর মধ্যে আরো আছে, লাংস দিয়েও এক্সক্রিটেড হয়। লাংস দিয়ে মেইনলি আমরা জেনারেল অ্যানেস্থেটিক্স আমরা পড়বো, যেগুলি ইনহেল রুটে ব্যবহার করি, সেগুলি আমাদের লাংস দিয়ে আমাদের বডি থেকে বাইরে চলে যায়। কিছু কিছু ড্রাগ জিআইটি দিয়ে
তারপর স্টুলের সাহায্যে পাস করে। কিছু কিছু ড্রাগ আমাদের স্কিন দিয়ে এক্সক্রিটেড হয়, স্যালাইভাতে এক্সক্রিটেড হয়। নার্সিং মাদারকে দিলে তার ব্রেস্ট মিল্কে সেটা এক্সক্রিটেড হবে, যার কারণে তার যে ইনফ্যান্ট, যে বেবিটাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, তার কিছু অ্যাডভার্স ইফেক্ট হতেও পারে। আবার টিয়ার দিয়েও এক্সক্রিটেড হয়। কিডনি দিয়ে এই তিনটা প্রসেসের মাধ্যমে হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন আর টিউবুলার সিক্রেশন। এটা আমরা পড়েছি। দেখো, লিপিড সলিবল ড্রাগগুলি যদি ড্রাগ বায়োট্রান্সফরমেশন হয়ে সে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ওয়াটার সলিবল না হয়, লিপিড সলিবল রয়ে যায়, তাহলে কি হবে? এটা টিউবুলার রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। কারণ আমরা জানি যে আমাদের সেল মেমব্রেনে যে লিপিড বাইলেয়ারটা আছে, সেখানে লিপিড সলিবল ড্রাগগুলি খুব ইজিলি সেটাকে ক্রস করে ফেলতে পারে, ক্রস করে সেলের ভিতরে ঢুকে যায়। কিন্তু ওয়াটার সলিবল পোলার ড্রাগগুলি কি হয়? টিউবুলার সিক্রেশনের মাধ্যমে সেটা বের হয়ে যায়, ইউরিন দিয়ে বের হয়ে যায়। যদি বলে প্রসেস অফ ড্রাগ এক্সক্রিশন, মেইনলি সেটা পরীক্ষার সময় এই রিটেন কোশ্চেনটা আসলে কিডনি দিয়ে যেভাবে এক্সক্রিশন হয় ওই প্রসেসটাই বোঝায়। তখন তোমাদের লিখতে হবে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন এন্ড টিউবুলার সিক্রেশন। এই চারটা, এই প্রসেস তিনটা লিখতে হবে, ইলাবোরেট করতে হবে, সাথে এক্সাম্পল দিতে হবে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে ড্রাগ এক্সক্রিশনটা টক্সিকোলজির ক্ষেত্রে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ধরো একটা পেশেন্টের ড্রাগ ওভারডোজ হলো, আইদার সেটা অ্যাক্সিডেন্টালি হতে পারে অথবা ইন্টেনশনালি, পয়জনিং কেসে যেমন এটা ড্রাগের ওভারডোজ হলো। তো আমার চেষ্টাটা কি থাকবে? যে ড্রাগটা যাতে আমাদের বডি থেকে খুব দ্রুত বের হয়ে যায়। এই বের হওয়াটাকে আমি কিভাবে ফ্যাসিলিটেট করতে পারি বা অ্যাক্সিলারেট করতে পারি? তখন আমাদের সেই নেচার অফ ড্রাগটা আমাদের মাথায় আনতে হবে, যে ড্রাগটার নেচার কেমন, পিকেএ কেমন। আমরা পড়েছিলাম পিএইচপিকে। ড্রাগ গুলি মেইনলি হয় উইক অ্যাসিড অথবা উইক বেস। সো আমি যদি আমার এমন একটা ড্রাগ পয়জনিং হলো যেটা কিনা একটা উইক অ্যাসিড, আমি চাচ্ছি কিডনি দিয়ে সেটা দ্রুত বের হয়ে যাক, তাহলে আমার ইউরিনটাকে কি করলে একটা উইক অ্যাসিড ড্রাগ, একটা ড্রাগ যার নেচার হলো অ্যাসিডিক, সে ড্রাগটা ইজিলি এক্সক্রিটেড হবে? তোমার এটা ভাবতে হবে। আমরা কি পড়েছিলাম? হ্যাঁ বলো। অ্যালকালাইন করতে পারবো। হ্যাঁ, অ্যালকালাইন করতে হবে। তাহলে অ্যাসিডিক ড্রাগটা অ্যালকালাইন ইউরিনে যে কি হবে? আয়োনাইজড হয়ে যাবে। আমরা জানি অ্যাসিড আর বেস মিলে আয়োনাইজেশন হয়, আর আয়োনাইজড মলিকিউল গুলি হয় ওয়াটার সলিউবল, পোলার। তখন সেটা ইজিলি আমাদের কিডনি দিয়ে এক্সক্রিটেড হয়ে যাবে। ভাইস ভার্সা, যখন একটা বেসিক ড্রাগ দিয়ে, ধরো মরফিন দিয়ে পয়জনিং হলো, তখন আমার ইউরিনটাকে কি করতে হবে? অ্যাসিডিক করতে হবে। তাহলে ওই বেসিক মরফিন অ্যাসিডিক ইউরিনে যে আয়োনাইজড হয়ে যাবে, ওয়াটার সলিউবল হয়ে কিডনি দিয়ে এক্সক্রিটেড হয়ে যাবে। 32 জন আছো মাত্র, 32 জন। তোমরা যখন টেক্সট বুকটা পড়বে, মেইনলি ক্যাটজাং, দেখবে যে একটা চ্যাপ্টারের শুরুতেই একটা কেস স্টাডি থাকে, আর ওই চ্যাপ্টারের একদম শেষে সেটার একটা সলিউশন থাকে। ওই কেস স্টাডি গুলি খুব ভালো করে পড়বে। আচ্ছা, কে আছো? রোল 4, লাকি আক্তার। এটা কেস স্টাডি, তুমি কি দেখতে পাচ্ছ না স্লাইডটা? একটু এটা পড়ো তো, কেস স্টাডিটা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। A 78-year-old woman is brought to the hospital because of suspected aspirin overdose. She has taken aspirin for joint pain for many years without incident, but during the past year she has exhibited many signs of cognitive decline. Her কগনিটিভ ডিক্লাইন, আমি একটু ইন্টারফেয়ার করি। কগনিটিভ ডিক্লাইন মানে হলো তার বয়স হয়েছে তো, যে অ্যালঝাইমার্স টাইপ, যে
তার লার্নিং ক্যাপাসিটি বা মনে রাখার ক্যাপাসিটিটা কমে গিয়েছে, ডিক্লাইন। এটাকে বলেছে যে আগে কোনো ইনসিডেন্ট হতো না, কিন্তু রিসেন্টলি সে কগনিটিভ ডিক্লাইনের কারণে ড্রাগটা নিতে ভুলে যাচ্ছে বা ওভারডোজ হচ্ছে। হ্যাঁ, এখন পড়ো। হার কেয়ার গিভার Her caregiver finds her confused, hyperventilating, and vomiting. The caregiver finds an empty bottle of aspirin tablets and calls 911. In the emergency department, samples of venous and arterial blood are obtained while the airway, breathing, and circulation are evaluated. An intravenous drip is started, and gastrointestinal decontamination is begun. After blood gas results are reported, sodium bicarbonate is administered via the intravenous route. What is the purpose of the sodium bicarbonate? এই কেস স্টাডির অ্যান্সারটা দেওয়া আছে চ্যাপ্টারের একদম শেষে। তোমরা সেটা পড়বে, তারপর নেক্সট ক্লাসে আমাকে বলবে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটটা যে দিল ইন্টারভেনাসলি, কেন দিল? তোমরা বুঝেছো, তবুও একটু পড়বে। করার জন্য ওই যে সোডিয়াম বাইকার্বনেট অ্যাসপিরিন অ্যাসিডিক ড্রাগের জন্য। হুম। এখন আসো, আমাদের এই যে ড্রাগ এক্সক্রিশন হয়, এটা কিছুটা কাইনেটিক্স ফলো করে। আমরা এই কাইনেটিক্সটাকে বলি ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এন্ড জিরো অর্ডার কাইনেটিক্স। এটা জানার আগে আমরা একটু ক্লিয়ারেন্স কি এটা একটু দেখে নেই। আমরা বায়োকেমিস্ট্রিতে তোমরা পড়েছিলে না, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স, ইনুলিন ক্লিয়ারেন্স, এগুলি কিভাবে মেজার করে, প্র্যাকটিক্যালি করেছিলে? পড়ছিলাম আমি। হুম। ক্লিয়ারেন্স হলো, ড্রাগের ক্ষেত্রে আমরা ক্লিয়ারেন্স বুঝি যে একটা ড্রাগের রেট অফ ইলিমিনেশন আর কনসেন্ট্রেশনের যে একটা রিলেশন, এটাকে বুঝি রেট অফ ইলিমিনেশন। একটা ড্রাগ আমি দিলাম, ড্রাগের কনসেন্ট্রেশন অনুযায়ী ড্রাগটা কিভাবে কি রেটে ইলিমিনেট হবে। ধরো আমি 500 মিলিগ্রাম প্যারাসিটামল দিলাম, তার রেট অফ ইলিমিনেশনটা কি হবে? সেটা কি ঘন্টায় হবে নাকি পার্সেন্টেজে হবে? যে প্রতি ইলিমিনেশনে 10%, 500 মিলিগ্রাম থেকে 10% প্যারাসিটামল ইলিমিনেটেড হলো, তারপর আবার যে 500 থেকে 10% কমে গেলে কত হলো? 500 এর 10% কত হয়? 100-তে 10 হলে 500-তে কত? 50 মিলিগ্রাম। তারপর থাকলো প্যারাসিটামল কত? 450 মিলিগ্রাম। ওই 450 মিলিগ্রাম থেকে আবার 10% এক্সক্রিটেড হলো। তো এই ক্লিয়ারেন্স বলতে আমরা বুঝি যে ড্রাগটা কি এই পার্সেন্টেজ অনুযায়ী এক্সক্রিটেড হবে নাকি ফিক্সড একটা অ্যামাউন্টে। ফ্র্যাকশন বলতে বুঝি পার্সেন্টেজ, আর অ্যামাউন্ট বলতে বুঝি ধরো 10 মিলিগ্রাম, আর পার্সেন্টেজ বলতে বুঝি 10%। 500 এর 10% গেল, তারপর 450 10%, 400 এর 10%। আর কিছু কিছু ড্রাগ এলিমিনেট হয় ফিক্সড একটা অ্যামাউন্ট ধরে। তোমার ড্রাগের কনসেন্ট্রেশন যাই হোক, 10 মিলিগ্রাম বা 20 মিলিগ্রাম করে প্রতিবারে এক্সক্রিটেড হলো। এই রেটটাকে, রেট অফ ইলিমিনেশন আর এই ড্রাগ কনসেন্ট্রেশনের এই রিলেশনটাকে আমরা বলি ড্রাগের ক্লিয়ারেন্স। এই ক্লিয়ারেন্সটা আমাদের কেন জানতে হয়? যখন আমরা একটা ড্রাগ দিব, ধরো আমাদের তো একটা ড্রাগে ব্লাডে একটা কনসেন্ট্রেশন, মিনিমাম কনসেন্ট্রেশন লাগবে, যে কনসেন্ট্রেশনটা আমাদের ফার্মাকোলজিক্যাল ইফেক্টের জন্য রেসপন্সিবল। তা আমি যদি একটা ড্রাগ দেই 500 মিলিগ্রাম, ওটা ইলিমিনেট হয়ে গেল খুব র্যাপিডলি, ব্লাডে কনসেন্ট্রেশন থাকলো 100, which is not sufficient to produce pharmacological effect, তাহলে কি হলো? আমাদের ড্রাগটা তখন আর বডিতে কাজ করবে না, মানে সাবডোজ হয়ে গেল। এই ক্লিয়ারেন্সটা আমাদের জানতে হয় ড্রাগের ডোজটা ঠিক করার জন্য। প্রথমে ধরো আমি একটু লোডিং ডোজ দিলাম, ধরো 100 মিলিগ্রাম, 1 গ্রাম ড্রাগ দিলাম, সেটা ক্লিয়ার হয়ে রেট অফ ইলিমিনেশন কনসেন্ট্রেশনের একটা ক্যালকুলেশন করে আমি দেখব যে ব্লাডে স্টেডি স্টেট, মানে একটা কন্টিনিউয়াস ধরো 500 মিলিগ্রাম থাকার জন্য
আমার কি পরিমাণ ডোজ দিতে হবে, তারপর আমি সেটাকে ক্যালকুলেট করে মেইনটেনিং ডোজ বের করব। এটা আমরা মেইনটেনিং ডোজ, লোডিং ডোজ, ইন্টারভেল এগুলি আলাদাভাবে পড়বো। আজকে এক্সক্রিশনের জন্য আমাদের এই ক্লিয়ারেন্সটা জানতে হবে। তাহলে ক্লিয়ারেন্স হলো রেট অফ ইলিমিনেশন অ্যান্ড ড্রাগ কনসেন্ট্রেশনের একটা রেশিও। এটা আমাদের জানতে হবে একটা ড্রাগের ডোজটাকে ক্যালকুলেট করার জন্য। আর পয়জনিং এর কেসে অবশ্যই এটা জানতে হবে যে ড্রাগটাকে আমি তখন এক্সক্রিশনটা যদি এক্সিলারেট করতে চাই আমার কি করতে হবে। ফার্স্ট অর্ডার ইলিমিনেশন বলতে আমরা মেইনলি বুঝি যে নির্দিষ্ট একটা ফ্র্যাকশনে ড্রাগটা আমাদের বডি থেকে বের হয়ে যাচ্ছে। The rate of drug elimination is directly proportional to the concentration. মানে ড্রাগের কনসেন্ট্রেশন যত বেশি হবে রেট অফ ইলিমিনেশনও তত বেশি হবে। ড্রাগটা যদি আমি 100 মিলিগ্রাম দেই 10% বের হলো, আবার 500 মিলিগ্রাম দিলে তার রেটটা 100 মিলিগ্রামে যে 10%, 500 মিলিগ্রামে 10% কত হলো, বেড়ে গেল না, 50 হলো। তার মানে ড্রাগের কনসেন্ট্রেশনটা যত বাড়বে ড্রাগের ইলিমিনেশনটাও তত বেশি হবে। আর ফার্স্ট অর্ডার কাইনেটিকটা স্যাচুরেবল না, এটা স্যাচুরেটেড হয় না। এই স্যাচুরেটেড কথাটা তো আমরা অলরেডি জেনে গিয়েছি, অ্যাবজর্পশনেও পড়েছি যে যখন সব রিসিপ্টর ইউজড আপ হয়ে যায় তার মানে স্যাচুরেটেড হয়ে গেল, এখন আর অ্যাকশন হবে না বা অ্যাবজর্পশন হবে না ফ্যাসিলেটেড ডিফিউশনের ক্ষেত্রে। সেরকম ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে ড্রাগের ইলিমিনেশনটা স্যাচুরেটেড হয় না। আমি যত ড্রাগের ডোজ বাড়াবো, কনসেন্ট্রেশন বাড়াবো, ড্রাগের ইলিমিনেশনটা তত বাড়বে। ডিরেক্টলি প্রপোর্শনাল মানে কি, মানে কনসেন্ট্রেশন বাড়ালে রেট অফ ইলিমিনেশন বাড়বে। আমরা যে ড্রাগগুলি নর্মালি খাই বেশিরভাগ ড্রাগ দেখা যায় যে ফার্স্ট অর্ডার ইলিমিনেশনের মাধ্যমে আমাদের বডি থেকে বের হচ্ছে। আর জিরো অর্ডার কাইনেটিক্স বলতে আমরা কি বুঝি? কেউ কি আমাকে কোনো প্রশ্ন করছো? আমি শুনতে পাচ্ছি না, একটু ক্লিয়ারলি বলো। কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম। ঠিক আছে। আর জিরো অর্ডার ইলিমিনেশন বলতে আমরা বুঝি ড্রাগটা তুমি যে কনসেন্ট্রেশনেই দাও না কেন একটা নির্দিষ্ট ফিক্সড একটা অ্যামাউন্টের ড্রাগটা এক্সক্রিটেড হবে। তোমাদের যদি প্রশ্ন না থাকে তোমাদের মাইক্রোফোনটা অফ করে দাও, তাহলে সাইড নয়েজ গুলি বন্ধ হয়ে যাবে। The drug elimination pathway will become saturated if the dose and therefore the concentration are high enough. ধরো কোনো ড্রাগ এমন হাই ডোজে আমাদের দরকার হয় যে ড্রাগটা যে এক্সক্রিশনের যে প্রসেসটা সেটা স্যাচুরেটেড হয়ে যায়। তোমরা একটু যারা প্রশ্ন করবে না একটু মাইক্রোফোনটা বন্ধ করে রাখো, হ্যাঁ? এবার ঠিক আছে। প্রশ্ন করার সময় মাইক্রোফোন অন করে তারপর প্রশ্ন করে আবার বন্ধ করবে। তাহলে জিরো অর্ডার ইলিমিনেশন বলতে আমরা কি বুঝি? ড্রাগ ইলিমিনেশন পাথওয়ে উইল বি স্যাচুরেটেড if the dose and therefore the concentration are high enough. আমরা এটা একটা অ্যানিমেশন দেখবো, অ্যানিমেশন দেখলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। কি হয় যদি ড্রাগটা আমি যে ডোজে দিচ্ছি সেই রেটে যদি ইলিমিনেশন না হয় কি হবে, আমাদের ব্লাডে ড্রাগের কনসেন্ট্রেশনটা বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। যতই আমি ড্রাগটা দিব, ধরো 500 মিলিগ্রাম সকালে দিলাম, আবার 500 মিলিগ্রাম দুপুরে দিলাম, রাতে দিলাম, কি হবে, রেট অফ ইলিমিনেশনটা কনসেন্ট্রেশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল না। মানে 500 দিনে সবসময় 50 বের হবে না, সবসময় ধরো 10 মিলিগ্রামই বের হলো। আর ওইদিকে আমি ড্রাগটা কন্টিনিউয়াস দিচ্ছি, তাহলে কি হবে, ড্রাগের যে ব্লাডে যে কনসেন্ট্রেশনটা ওটা বাড়তে থাকবে যতক্ষণ আমি ডোজটা দিতে থাকবো।
সাধারণত তিনটা ড্রাগের ক্ষেত্রে আমরা জিরো অর্ডার ইলিমিনেশন দেখি, ইথানল, ফিনাইটয়েন আর অ্যাসপিরিন। ফিনাইটয়েন হলো অ্যান্টি ইপিলেপটিক ড্রাগ, আর ইথানল তো জানোই কি, অ্যাসপিরিন। এই তিনটা ড্রাগ দেখা যায় যে এই জিরো অর্ডার ইলিমিনেশন শো করে, মানে rate of elimination is not directly proportional to the rate of administration, মানে drug concentration. তাহলে এখন আমরা একটা অ্যানিমেশন দেখি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একটু মাইক্রোফোনটা বন্ধ করে দাও, আমি সাইড প্লাস মাইক্রোন অফ বলা। আর যদি প্রশ্ন করতে চাও তাহলে প্রশ্ন করো। ম্যাম ওর হয়তো নেটওয়ার্কের সমস্যা, যার কারণে ম্যাম মাইক্রোফোনটা অফ করতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স কি। প্রথমে আমরা দেখি যে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স বলতে আমরা কি বুঝি। আমি একটা ড্রাগ দিলাম, এটা হলো আমার বডির ভিতরে। ড্রাগটা দেওয়ার পর বডি থেকে আউটসাইডে চলে আসলো, মানে ইলিমিনেটেড হয়ে গেল। এখানে ড্রাগ ইলিমিনেশন পাম্প আছে 4টা, এটা জাস্ট বোঝানোর জন্য। ড্রাগ ইলিমিনেশন পাম্প আছে 4টা, 1 2 3 4। আমি ড্রাগের কনসেন্ট্রেশন ধরো 1 দিলাম, এই ইলিমিনেশন পাম্প দিয়ে ড্রাগটা ইলিমিনেট হয়ে গেল। ড্রাগের কনসেন্ট্রেশন আমি বাড়ালাম, 2 করলাম, রেট অফ ইলিমিনেশনও কি হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে রেট অফ ইলিমিনেশনও বাড়লো। ড্রাগের কনসেন্ট্রেশন 3 করলাম, রেট অফ ইলিমিনেশন বেড়ে 3 হলো। যেহেতু 4টা ইলিমিনেশন পাম্প, ড্রাগের কনসেন্ট্রেশন আমি 4 পর্যন্ত বাড়ালে রেট অফ ইলিমিনেশনটা কনস্ট্যান্ট থাকবে। দেখো এখানে কি কনসেন্ট্রেশন অফ ড্রাগ ইন দ্য বডি আর রেট অফ ইলিমিনেশন। আমি কনসেন্ট্রেশন 4 করেছি, ইলিমিনেশনের রেটও 4 হয়েছে, মানে একটা লিনিয়ার লাইন হয়েছে। এটা হলো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। When higher concentration results in higher rate of elimination. এটা কিন্তু অ্যাবজর্পশনের ক্ষেত্রেও প্রযোজ্য। ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, জিরো অর্ডার কাইনেটিক্স, এটা ড্রাগ অ্যাবজর্পশন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সক্রিশন, দুটার ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আসো জিরো অর্ডার কাইনেটিক্স বলতে আমরা কি বুঝি। আমরা দেখলাম যে ইলিমিনেশন পাম্প 4টা, ড্রাগের কনসেন্ট্রেশন আমি 4 করেছি, তাহলে কনসেন্ট্রেশন বাড়লে ইলিমিনেশন বেড়েছে। এখন যদি ড্রাগের কনসেন্ট্রেশনটা আরো বেশি হয়, আমি ডোজটা বাড়াই, 5 করে দেই, তাহলে কি হবে, ইলিমিনেশন পাম্প তো স্যাচুরেটেড হয়ে গিয়েছে, মানে 4টাই ইউজ হয়ে গিয়েছে। তো একটা ড্রাগ কিন্তু আমাদের ব্লাডে রয়ে গেল। দেখো এই ড্রাগটা বের হতে পারছে না, 6 করলাম, 4টা ড্রাগই বের হলো, 2টা ড্রাগ রয়ে গেল, তার মানে ব্লাডে ড্রাগের কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে বাড়ছে। এখন আমি ড্রাগ কনসেন্ট্রেশন 7 করে দিলাম, কিন্তু ইলিমিনেশন হবে 4টা ড্রাগ, কারণ আমার ইলিমিনেশন পাম্প 4টাই স্যাচুরেটেড হয়ে গিয়েছে। আমার আর ইলিমিনেশন পাম্প নেই যে এই 5 নাম্বার বা 6 নাম্বার বা 7 নাম্বার ড্রাগটা বের হবে। এটা তার মানে হলো এটা স্যাচুরেটেড হয়ে গিয়েছে। এখন ড্রাগটা জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করবে। আমি ড্রাগের কনসেন্ট্রেশন যতই বাড়াই না কেন, ওটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে বের হবে। ফার্স্ট অর্ডারের মতো কনসেন্ট্রেশন বাড়ালে ইলিমিনেশন বাড়বে। এখানে দেখো, বলো। তাহলে প্রকৃতি হয়, তাহলে ড্রাগের প্রকৃতি হয়ে যাবে। হ্যাঁ, জিরো যখন ফলো করবে
আমি ডোজটা যত দিব ড্রাগের কনসেন্ট্রেশনটা ডিরেক্টলি প্রপোর্শনাল ব্লাডে ততই বাড়তে থাকবে, কারণ ওটা ইলিমিনেশনাল হচ্ছে না। আমি ডোজ বাড়ালে ইলিমিনেশন প্রসেসটা স্যাচুরেট। এক্ষেত্রে দেখো এই যে 4 পর্যন্ত ঠিক ছিল, কিন্তু 5, 6, 7 করলাম আমি কনসেন্ট্রেশন, কিন্তু ইলিমিনেশন রেটটা কি হলো, যেহেতু আমার ইলিমিনেশন পাম্প 4টা, প্রতিবারে 4টা করে ড্রাগ ইলিমিনেটেড হচ্ছে। তাহলে যখন ড্রাগ ইলিমিনেশনটা একটা কনস্ট্যান্ট রেটে হবে, সেটাকে আমরা বলি জিরো অর্ডার। জিরো অর্ডার মিন কোনো অর্ডার ফলো করে না, ও ওর মতো একটা ফিক্সড কনসেন্ট্রেশনে, ফিক্সড অ্যামাউন্টে ড্রাগটা ইলিমিনেট করছে। নর্মালি আমরা যে ডোজের ড্রাগ খাই, দেখা যায় যে এটা ফার্স্ট অর্ডার কাইনেটিক ফলো করে, কিন্তু যখন ধরো ড্রাগটা আমরা বেশি ডোজে খাচ্ছি, ড্রাগটা অনেক বেশি দরকার হচ্ছে আমাদের, তখন কি হবে, ওই ইলিমিনেশনটা যদি স্যাচুরেটেড হয়ে যায়, দেখা যায় যে ড্রাগের ডোজটা বাড়ালেও রেট অফ ইলিমিনেশনটা বাড়ছে না, তখন দেখা যায় ড্রাগের কনসেন্ট্রেশন ব্লাডে বেড়ে যাচ্ছে। আমরা এই জিনিসটা ডিটেক্ট করে তখন ড্রাগের কি করব, মেইনটেনেন্স ডোজটাকে তখন একটা অ্যাডজাস্ট করে দিব, যাতে এই ডোজে মেইনটেইন করলে ইলিমিনেশনটা ঠিক থাকে, ড্রাগের স্পিড। ঠিক আছে, এটা তোমরা বাসায় আজকে এই লেকচারটা পড়বে, দেখবে যে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। অবশ্যই এই কেস স্টাডির অ্যানসারটা পড়বে, এটা চ্যাপ্টারের শেষে দেওয়া আছে। এখন আসে একটা প্রশ্ন আসে প্রায়, যে আমি কি ড্রাগের এক্সক্রিশনটা অল্টার করে ড্রাগের কনসেন্ট্রেশনটা ব্লাডে বাড়াতে পারবো কি পারবো না। ধরো একটা ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশনটা আমি প্রলং করতে চাচ্ছি, আমার কি কি করতে হবে। প্রথম থেকে যদি শুরু করি, আমি এমন ডোজেস ফর্মুলেশনে ড্রাগটা দিতে পারি যেটা কিনা স্লোলি অ্যাবজর্ব হবে। ট্যাবলেটের অনেকগুলি টাইপস আছে, এর মধ্যে কিছু আছে স্লো রিলিজ অথবা সাস্টেইন রিলিজ অথবা এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট। এই ট্যাবলেটে কি থাকে, ট্যাবলেটের গায়ে দুইটা কোটিং থাকে। যখন আমি ট্যাবলেটটা সোয়ালো করব, প্রথমে ট্যাবলেটটা রিলিজ হলো, উপরের কোটিংটা রিলিজ হলো, আর ভিতরে থাকে কিছু গ্র্যানিউলস, যেটা কিনা স্লোলি রিলিজ হয়ে ব্লাডে স্লোলি রিলিজ হয়, এক একটা গ্র্যানিউলস ভাঙে রিলিজ হয়। তার মানে কি হয়, ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশনটা আমি বেশি পাই। এটা গেল ডোজেস ফর্মুলেশন। তারপর আসো রুটের ক্ষেত্রে, আমি এমন একটা রুটের ড্রাগটা দিতে পারি যেটা কিনা স্লো অ্যান্ড সাস্টেইন ব্লাড কনসেন্ট্রেশন দিবে। আচ্ছা বলো তো, পারেন্টারাল রুট এর মধ্যে কোনটা, পারেন্টারাল রুটের মধ্যে কোন রুটটাতে আমি ড্রাগ দিলে স্লো অ্যান্ড সাস্টেইন রিলিজ হবে, আমি কনসেন্ট্রেশনটা বেশি সময় ধরে পাবো ব্লাডে। সাবকুটেনিয়াস ম্যাম। ইন্ট্রামাসকুলার। হ্যাঁ, সাবকিউটেনিয়াস। মানে যদি আমি বুঝাই, প্রথমে হলো ইন্ট্রাভেনাস, এটা আমি বেশিক্ষণ ইফেক্ট পাবো না, তারপর ইন্ট্রামাসকুলার, তারপর সাবকিউটেনিয়াস। সাবকিউটেনিয়াস রুটে দিলে ড্রাগটা কি হয়, স্লো অ্যান্ড সাস্টেইন রিলিজ হয়। দেখবে যে পেশেন্ট যারা বাসায় ইনসুলিন নেয়, সাবকিউটেনিয়াস রুটে নেয়, যাতে সে ডিউরেশন অফ অ্যাকশনটা প্রলং পায়। ইন্ট্রামাসকুলার হচ্ছে সাবকিউটেনিয়াস রুটে আমরা বেশি সাস্টেইন রিলিজ হয়। আবার ধরো কন্ট্রাসেপটিভস এর ক্ষেত্রে আমরা পড়েছিলাম না, যে ইমপ্ল্যান্ট দেয় 5টা ছোট ছোট সিলিকন টিউব, সাবকিউটেনিয়াসলি ইমপ্ল্যান্ট করে দেয়, পড়েছি আমরা কমিউনিটি মেডিসিনে। তার মানে ওটা কি হয়, ওটা 3 বছর বা 5 বছরের জন্য পেশেন্টকে প্রোটেকশন দেয়। ওই সিলিকন টিউব গুলি থেকে স্লোলি রিলিজ হয় ড্রাগ, তারপর ব্লাডে তার একটা হরমোনের একটা লো লেভেল অফ হরমোনের কনসেন্ট্রেশন থাকে 3 থেকে 5 বছর। ইমপ্ল্যান্ট বা নর প্ল্যান্ট যেটাকে বলে। তার মানে আমি ডোজেস ফর্মুলেশনটাকে অল্টার করে প্রলং ডিউরেশন অফ অ্যাকশন পেলাম। পেশেন্টের যে রুটে আমি ড্রাগটা দিব সেটাকে অল্টার করে আমি ডিউরেশন অফ অ্যাকশন বেশি পেতে পারি। ইন্ট্রাভেনাসলি ইনসুলিন দিলে আমি বায়োঅ্যাভেলেবিলিটি 100% পাবো, কিন্তু সাথে সাথে
ইফেক্টটাও খুব দ্রুত কমে যাবে। কিন্তু আমি যদি সাবকিউটেনিয়াসলি ইনসুলিন দেই তাহলে আমি স্লো অ্যান্ড সাস্টেইন রিলিজ হবে, আমি ডিউরেশন অফ অ্যাকশনটা বেশি পাবো। তারপর গেল কোনোভাবে যদি আমি পেশেন্টের মেটাবলিজম, ড্রাগের মেটাবলিজমটাকে কমিয়ে দিতে পারি, তাহলেও আমি ডিউরেশন অফ অ্যাকশনটা বেশি পাবো। কিংবা কোনো কারণে কোনোভাবে যদি আমি ড্রাগের এক্সক্রিশনটাকে কমিয়ে দিতে পারি, যে ড্রাগটা এক্সক্রিশনটা কম হবে, তাহলেও কিন্তু আমি ড্রাগের কনসেন্ট্রেশনটা বেশি পাবো। এর একটা এক্সাম্পল হলো ধরো পেনিসিলিন আর প্রোবেনিসিড। দেখা যায় যে পেনিসিলিনটা যে রুটে এক্সক্রিটেড হয় টিউবুলার সিক্রেশনের মাধ্যমে, অর্গানিক অ্যাসিড ট্রান্সপোর্টার। যখন আমরা পেনিসিলিন পড়বো এটা আরো ডিটেলস পড়বো। পেনিসিলিন এক্সক্রিটেড হয় আমাদের বডি থেকে টিউবুলার সিক্রেশনের মাধ্যমে। আরো একটা ড্রাগ আছে প্রোবেনিসিড, এটাও এই সেম টিউবুলার সিক্রেশনটাকে ইউজ করে আমাদের বডি থেকে এক্সক্রিটেড হয়ে যায়। তো আমি যদি পেনিসিলিনের ডিউরেশন অফ অ্যাকশন বেশি চাই, আমি কি করব, পেনিসিলিনের সাথে প্রোবেনিসিড দিব। এই প্রোবেনিসিডটা করে কি, পেনিসিলিনের সাথে কম্পিটিশন করে টিউবুলার সিক্রেশনে। কম্পিটিশনে দেখা যায় যে প্রোবেনিসিডটা এক্সক্রিটেড হয়ে যাচ্ছে আর পেনিসিলিনটা আমাদের বডিতে রয়ে যাচ্ছে, যার কারণে আমি পেনিসিলিনের ডিউরেশন অফ অ্যাকশনটা বেশি পাচ্ছি। তার মানে আমরা যদি ড্রাগের এক্সক্রিশনটাকে কমাই তাহলেও আমরা ডিউরেশন অফ অ্যাকশনটা বেশি পাবো, প্রলং ডিউরেশন অফ অ্যাকশন পাবো। কিছু কিছু ড্রাগের এন্টারোহেপাটিক রিসার্কুলেশন হয়। ধরো জিআইটি থেকে লিভারে গেল, লিভার থেকে আবার বাইল দিয়ে গাটে রিলিজ হলো, আবার সেটা পোর্টাল ভেইন দিয়ে লিভারে গেল, একটা সার্কেল ফলো করে, যার কারণে আমরা ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশনটা বেশি পাই। কি কি ড্রাগের ক্ষেত্রে এমন হয়? এন্টারোহেপাটিক, দেখো এন্টারো মানে হলো জিআইটি, হেপাটিক মানে লিভার, লিভার থেকে বাইল দিয়ে জিআইটি তে আসছে, আবার জিআইটি থেকে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে যাচ্ছে। এটা একটা সার্কেল ফলো করছে, যার কারণে আমি ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশনটা প্রলং পাচ্ছি। কি কি ড্রাগের এমন হয়? অ্যাম্পিসিলিন, রিফাম্পিসিন, ইস্ট্রোজেন, মরফিন, ডক্সিসাইক্লিন। এখন এক্সাম্পল গুলি অ্যাজ এ হোল পড়বে, তারপর যখন আমরা ইন্ডিভিজুয়াল ড্রাগ পড়বো তখন আবার আমরা পড়েছি যে কিছু কিছু ড্রাগ স্কিন দিয়ে, সোয়েট, সালাইভা, হেয়ার ফলিকল দিয়ে এক্সক্রিটেড হয়। স্কিন দিয়ে মেইনলি দেখা যায় যে হেভি মেটাল গুলি, যেমন আর্সেনিক বা আদার্স, মার্কারি, এগুলি স্কিন দিয়ে এক্সক্রিটেড হয়। তোমরা ডিটেকটিভ স্টোরি পড়ো যে ক্রনিক আর্সেনিক পয়জনিং এর মাধ্যমে কোনো পেশেন্টকে যদি, ভিকটিমকে সরি, যদি মারতে চায় কি করে, তার খাবারের সাথে বা কোনোভাবে আর্সেনিকের একটা লো ডোজ দিয়ে দেয়। কাকে মারা হয়েছিল এভাবে বলো তো? নেপোলি, নেপোলিয়ান বোনাপার্টে। হ্যাঁ, নেপোলিয়ান বোনাপার্ট। তিনি মারা যাওয়ার অনেক পরে দেখা গেল যে তার বডি এক্সামিন করে তার স্কিনে, হেয়ার ফলিকলে আর্সেনিকের একটা লেভেল পাওয়া গেছে। তখন বোঝা গেল যে তাকে ক্রনিক আর্সেনিক পয়জনিং এর মাধ্যমে মারা হয়েছিল, তার খাবারের সাথে সেটা মিশিয়ে দেওয়া হতো। আর গ্লাইসিওফালভিন হলো একটা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। এটা কি করে, আমাদের স্কিনের যে ক্যারাটিন লেয়ারটা আছে ওখানে সিক্রেটেড হয়। সো দেখা যায় যে যেগুলি কিউটেনিয়াস ফাঙ্গাল ইনফেকশন আমাদের স্কিনে, সেটার ক্ষেত্রে গ্লাইসোফালভিনটা খুব ভালো কাজ করে, কারণ এটা ক্যারাটিনের সাথে ক্যারাটিন লেয়ারেই সিক্রেটেড হয়। সো সরাসরি সাইট অফ অ্যাকশনে যে এটা কাজ করে। স্যালাইভাতে বলেছিলাম যে মেট্রোনিডাজল স্যালাইভাতে সিক্রেটেড হয়, যার কারণে একটা মেটালিক টেস্ট হয়, পেশেন্টের প্রথমেই লস অফ অ্যানোরেক্সিয়া হয়ে যায়। অনেক সময় মেট্রোনিডাজলের একটা ডোজ খেলেই দেখবে পেশেন্টের খাওয়ার রুচি অনেক কমে যায়। আর সোয়েট দিয়ে এক্সক্রিটেড হয় রিফাম্পিসিন।
এই জন্য অ্যান্টিটিবি ড্রাগ দিলে পেশেন্টকে অবশ্যই কাউন্সেলিং করে দিতে হবে, যে আপনার গায়ের ঘাম দিয়ে, ইউরিন দিয়ে, স্যালাইভা দিয়ে, ইভেন টিয়ার দিয়ে, মানে পেশেন্ট কান্না করলেও অরেঞ্জ কালার চোখের পানি পড়তে পারে, এতে ভয়ের কিছু নেই, যাতে ড্রাগটা কন্টিনিউ করে। তোমরা ক্লাস এত কম করো কেন? মাত্র 36 জন, 36, 100 জনের মধ্যে। এখনো তো প্রফিট ডেট দেয়নি, তো এই ক্লাসগুলি করবে না? আমি তো বারবার বলি তোমাদের, এই ক্লাসগুলি হয়তো এমনও হতে পারে যে রিপিট করার সময় পাওয়া যাবে না। যদি তোমাদের থার্ড প্রফটা টাইমলি হয়, তোমরা কখন এই ক্লাসগুলি করবে? আমি তো দেখি ইউটিউবে আপলোড দেওয়ার পরও খুব একটা দেখো না তোমরা। তোমরা হয়তো খেয়ালই করো না যে কবে আপলোড করা হয়। আর এতদিনের রিভিশন ক্লাসে তো তোমাদের কমিউনিটি মেডিসিন বা ফরেনসিক মেডিসিন পড়া বাকি থাকার কথা না। এখন তোমরা থার্ড প্রফের সাবজেক্ট গুলির জন্য একটু সময় দিতে হবে। পরীক্ষা যদি জানুয়ারির শেষেও হয় তোমাদের সেকেন্ড প্রফ, এখন অনেক সময় আছে। বন্ধুদেরকে বলো ক্লাসটা করতে, অন্তত শুনলেও পরে নিজে পড়লে কিছুটা মনে পড়বে। আর যেদিন যে লেকচার হবে, মাইক্রোবায়োলজি বলো, প্যাথোলজি, ফার্মাকোলজি, সেই দিন অবশ্যই ওই চ্যাপ্টারটা পড়ে ফেলবে। তাহলে দেখবে লেকচারটা মনে করে করে অনেকখানি তোমার ক্লিয়ার হয়ে গেল। সাথে টেক্সট বুকটা খুলবে, টেক্সট বুকে যে টেবল আছে, ফিগার আছে, প্রথমে কেস স্টাডি আছে, প্রতিটা চ্যাপ্টারের শেষে একটা চ্যাপ্টারের সামারি থাকে, এগুলি পড়বে। তাহলে আমাদের ফার্মাকোকাইনেটিকটা শেষ হয়েছে আজকে। টার্ম 1 এর প্রথম 4টা আইটেম মোটামুটি আমাদের শেষ হয়েছে। তোমাদের টিউটোরিয়াল ক্লাসে গত রবিবারে কি পড়িয়েছিল? ফার্স্ট টাইম ইন্ট্রোডাকশন ফার্মাকোলজি পড়ছিলাম। এখন তো 12টা থেকে আবার টিউটোরিয়াল ক্লাস। দুটা ক্লাস একই দিনে হয়ে গেছে, যদি সপ্তাহে 2 দিন আলাদাভাবে হতো তোমাদের জন্য ভালো হতো। আমি বলেছি যে আপাতত জেনারেল প্রিন্সিপালসটাই টিউটোরিয়াল ক্লাসে পড়াতে, তোমরা চেষ্টা করবে যে আইটেমের মতো পড়ে ফেলতে। বায়ো ট্রান্সফরমেশন, ইলিমিনেশন, নেক্সট ক্লাস থেকে আমরা ফার্মাকোডাইনামিক্স পড়বো। এই যে ড্রাগটা অ্যাবজর্পশন হলো, ডিস্ট্রিবিউটেড হলো, ড্রাগটা আমাদের বডিতে কিভাবে কাজ করবে, কাজ করার পর যে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট হবে, সাথে সাথে কিছু সাইড ইফেক্ট হবে, সেগুলি নিয়ে ইন্টারঅ্যাকশন হবে দুটার একসাথে, সেই অ্যান্টাগনিজম, অ্যাডভার্স ড্রাগ ইফেক্ট। আমরা নেক্সট ক্লাসে মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন দিয়ে শুরু করব। ফার্মাকোডিনামিক্স তার মানে ফার্মাকোকাইনেটিক্স আমাদের শেষ। দয়া করে লেকচারগুলি একবার শুনবে, আপলোড করা থাকলে শুনবে, আর খাতা একটা নোটবুক ফলো করবে, নোটবুকে টুকে রাখবে। আজকে তাহলে এ পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা ফার্মাকোডিনামিক্স শুরু করব। তোমরা কোনো প্রশ্ন থাকলে করবে, আর এই কেস স্টাডির অ্যান্সারটা পড়বে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন আছে? না আচ্ছা দাঁড়াও, আমি তো তোমাদের একটা পড়া দিয়েছিলাম যে ক্যাফেইন, একজন আমাকে প্রশ্ন করেছিল প্যারাসিটামলের সাথে কেন ক্যাফেইন দেয়। ক্যাফেইনের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট গুলি পড়েছিলে? কি কি হয় আমাদের বডিতে ক্যাফেইন ঢুকলে? কে প্রশ্নটা করেছিল আমার ঠিক মনে নেই। ম্যাম এই যে ঠিক আছে, ঘুমটা ওটা নেক্সট আসসালামু ক্লাসে আলাইকুম ম্যাম। আমরা, আমি হ্যাঁ তোমার রোল 20।
জি ম্যাম। হ্যাঁ, লিখেছিলে? ক্যাফেইনের ইফেক্ট কি জি ম্যাম। আমাদের বডিতে? ম্যাম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুলেন্ট। হ্যাঁ, আর আমাদের বডিতে কোন সেকেন্ড মেসেঞ্জারটাকে বাড়ায় বলো তো ক্যাফেইন? ক্যাফেইন হলো কি করে, ফসফোডাইএস্টারেজকে ইনহিবিট করে। এটা জ্যানথিন ধরনের একটা ড্রাগ। আমাদের বডিতে সাইক্লিক এএমপির পরিমাণ বাড়ায়। এজন্য দেখা যায় যে সিএনএস স্টিমুলেন্ট হয়, ব্রঙ্কোডাইলেশন হয়। অনেক সময় দেখবে যে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টদের কি বলে, র টি খেতে বলে বা কফি খেতে বলে, তাহলে কিন্তু ব্রঙ্কোডাইলেশন হয়, কারণ সাইক্লিক এএমপির পরিমাণ বাড়ে। আর যখন তুমি কোনো পেশেন্টকে ক্যাফেনেটেড প্যারাসিটামল, মানে প্যারাসিটামলের সাথে ক্যাফেইনের যে কম্বিনেশন, এটা যদি তুমি পেশেন্টকে রাতে বেলা দাও তাহলে কি হবে? পেশেন্ট কি ঠিক মতো ঘুমাতে পারবে? তার তো না এই ম্যাম। ম্যাম ক্যাফেইনের কারণে তার সিএনএস টা কি হবে, স্টিমুলেটেড থাকবে। এজন্য বেটার হয় যে কম্বিনেশনটা ইউজ না করা, আর যদিও করো তাহলে রাতের বেলা